বাসের পেছনের কর্নারে জড়সড় হয়ে বসে আছে একটা মেয়ে। তার পরনে লাল টুকটুকি বিয়ের বেনারসি শাড়ি, গা ভর্তি গহনা, মুখে ভারী মেকআপ। মেয়েটা ভয়তো চক্ষু মেলে একটু পর পর বাসের সবার দিকে তাকাচ্ছে। বাসের অধিকাংশ যাত্রী তার দিকে এমনভাবে দৃষ্টি নিক্ষেপ করে আছে যেন ও মানুষ নয়, অন্য কোনো জীব। প্রত্যেকে ওর দিকে তাকিয়ে এটা ওটা জিজ্ঞেস করছে। বউ সাজে ও যাচ্ছে কোথায়? বাসা থেকে কি পালিয়ে এসেছে? একাই পালিয়ে এসেছে নাকি কোনো ছেলের সাথে এসেছে? ছেলেটা কোথায়? হেন তেন প্রশ্ন করে ওর মাথাটা ধরিয়ে ফেলেছে। মেয়েটি কারো প্রশ্নের কোনো প্রকার উত্তর দেয়নি, মুখে কুলু পেটে বসে আছে। মেয়েটির পাশে একটা আধবয়স্ক পুরুষ বসেছে। লোকটা মোটেও ভালো নয়, কথার ছলে মেয়েটির পিঠে, হাতে ও কোমরে ছুঁয়ে দিচ্ছে। বাবার বয়সী লোকটার থেকে এমন ব্যবহার ওর শরীরের প্রতিটা লোমকূপ ঘৃণায় ঋণ ঋণ করে উঠছে। ও লোকটার দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকালে লোকটার লোলুপ ও ভয়ঙ্কর লালসা ভরা হাসি দেখতে পায়। পেট মোটা কালো লোকটা পান খাওয়ার লাল কালো দাঁতের পাট্টা বের করে হাসছে। ওই হাসি দেখে ওর মন চাইছে লোকটাকে এক ঘুষি মেরে নাক ফাটিয়ে দিতে। রাগে চক্ষু মেলে লোকটার দিকে তাকিয়ে আছে মেয়েটি। লোকটা আবারও নিজের হাতে ওর হাত চেপে ধরতে আসছে। মেয়েটির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। শেষমেশ কুলোতে না পেরে চেঁচিয়ে মেয়েটি দাঁড়িয়ে পড়ল। লোকটা ভয় আতকে উঠে সরে বসে। মেয়েটির চিৎকারে বাসের কন্ডাক্টর বাস থামিয়ে দিয়েছে। হেল্পার এগিয়ে আসে। কি হয়েছে আপা জিজ্ঞেস করছে। মেয়েটি ঘৃণা চোখে এক পলক লোকটার দিকে চেয়ে হেল্পারকে বলল সে নামবে। ভাড়া না দিয়ে বাস থেকে নেমে পড়ায় হেল্পার চিৎকার চেঁচামেচি করতে লাগলো। মেয়েটি টাকা নেই বলেছে। তা শুনে যা নয় তাই বলে গালিগালাজ করতে থাকে হেল্পার। মেয়েটি গায়ের গহনা দিতে চাইলেও নেবে না বলছে। তখন বাসের ভেতর থেকে একজন মহিলা বলে, আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে, আপনারা ওনার সাথে চিৎকার চেঁচামেচি না করে গাড়ি ছাড়েন প্লিজ। ভাড়া না নিয়ে যাব না। আমি ওনার ভাড়া দিয়ে দিব, এবার চলেন। মহিলাটি বিরক্তকর গলায় বলল। গাড়ি চালু হলো। মধু বাস থেকে নেমে চিন্তিত মুখে আশেপাশে তাকায়। ক্ষুধায় পেট চোচো করছে, তার উপর ওর হাতে একটা টাকা পয়সা কিচ্ছু নেই। বাসা থেকে পালানোর সময় এমন অবস্থা হয়েছিল, সব ফেলেই নিজের জান হাতে নিয়ে পালিয়ে এসেছে। টাকার ব্যাগ, ফোন ফেলে এসেছে। নিজের ওপর মধু চরম মাত্রায় বিরক্ত হচ্ছে। এখন তিন্নির বাসায় যাবে কি করে? ফেসবুকে পরিচয় তিন্নির সাথে। আচমকায় বিয়ে ঠিক করে ফেলে ওর। বিয়ে করবে না বলে হাজার বলেও কাউকে মানাতে না পেরে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। এখনই ঢাকা শহরে কোথায় যাবে ও? তিন্নির নাম্বারও তো মনে নেই যে অন্য কারো ফোন দিয়ে কল দেবে। এত বড় ঢাকা শহরে কোথায় আছে তিন্নির বাসা? ও চিনবেই বা কিভাবে? ঢাকা শহর নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, ওর কখনো আসার সুযোগ হয়নি। মানিকগঞ্জের বাইরে ওকে যেতেই দিত না কখনো। নিজের নানা বাড়ি খালা বাড়ি সব নিজের শহরে, তাই আরো সুযোগ হয়নি। ও ঢাকা শহরে আসার ইচ্ছে পূরণ হলো ঠিক, কিন্তু এমন বাজে ভাবে পালিয়ে আসা লাগলো। এই রাতের বেলা ও এখন কোথায় যাবে? গাড়িতে এত মানুষের মধ্যেও নিজে সেফ ছিল না। ওই বাবার বয়সী খচ্চর লোকটা কেমন গায়ে হাত দিচ্ছিল। আর এখন তো অন্ধকার। এই নিরিবিলি রাস্তায় নেমে পড়ল রাগের মাথায়। এখন কি করবে? ও আকাশ পাতাল ভাবতে ভাবতে হাঁটছিল। শাড়ির আঁচল খামছে ধরে হাঁটছে। হঠাৎ লক্ষ্য করলো ওর পেছনে কয়েকটা পা এগিয়ে আসছে। ও আর চোখে তাকিয়ে দেখলো কয়েকটা বখাটে ছেলে লেগেছে ওর পিছু। ভয়ে মধুর মেরুদণ্ড সোজা হয়ে যায়। আর চোখে হালকা ঘাড় কাত করে পেছনে তাকিয়ে দেখে 3-4 ছেলে ওর দিকেই তেড়ে আসছে। ওর ভয়ে শাড়ি আরো খামচে ধরল। গাড়ি থেকেও এমন জায়গায় নেমেছে এখানে মানুষজন দোকান কিচ্ছু নেই। ভয়ও নিস্তব্ধ রাস্তার দিকে তাকিয়ে আছে। ছেলেগুলোর কাছাকাছি চলে এসেছে। ও দৌড় লাগায়। শাড়ি পরে কি দৌড়ানো যায়? মানুষের দেখা না পেলেও একটা মাইক্রো গাড়ি নজরে আসে। গাড়ির সামনে একটা শুভ্র সাদা রঙের পাঞ্জাবি পরা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। হঠাৎ করে ওর পা জোড়া থেমে যায়।
দাঁড়িয়ে পড়ে আবছা অন্ধকার রাস্তায়। সাদা পাঞ্জাবি পরা রাতে ওই লোকটা কে দাঁড়িয়ে আছে? ভয়র গলা শুকিয়ে চৌচির হয়ে গেছে। ভূত নয় তো? আল্লাহ, এ কোন বিপদে ফেললে তাকে? পেছনে শয়তান ছেলেগুলো, সামনে ভূত, এবার আমার কি হবে? ছেলেগুলো একদম ওর কাছাকাছি চলে এসেছে দৌড়ে। ও ভয়ার্ত চোখে সামনে সাদা ধবধবে পাঞ্জাবি পরা ছেলেটার দিকে তাকিয়ে ঢোক গেলছে। অন্ধকার রাস্তায় সাদা রংটা কেমন চিকচিক করে উঠছে, কেমন ভুতুরে পরিবেশ হয়ে উঠেছে। এতেও আরো ভয় পেয়ে গুটিয়ে যায়। হঠাৎ একটা গাড়ি ছুটে আসে রাস্তায়। তার তীব্র আলোয় ও খেয়াল করে ছেলেটার পাশে আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে। মৃদু আলোয় মেয়েটার খোলা চুল নজরে আসে। এটা দেখতেই ও দৌড় লাগালো। কেন লাগালো ও নিজেও জানে না। এগিয়ে এসে দেখলো পাশে আরো ছেলে মেয়ে আছে। গাড়িও একটা নয়, দুইটা। পেছনের গাড়িতে কয়েকজন উঠে চলে গেল। সামনের গাড়িটা রয়ে গেল। তার পাশে দাঁড়িয়ে আছে তিনজন মানুষ, দুজন ছেলে, একটা মেয়ে। পাঞ্জাবি পরা ছেলেটার সাথে একটা মেয়ে দাঁড়িয়ে আছে গা ঘেঁষে। পাশেই একটা খয়েরি শার্ট পরা ছেলে ফোন টিপছে, দিন দুনিয়ার খেয়াল ভুলে। এমন ভাবে ফোন টিপছে যেন ফোন ছাড়া আশেপাশে আর কিছু নেই। ও দৌড়ে তাদের সামনে এসে থামতেই তিনজন কপাল কুঁচকে তাকালোর দিকে। মধু কোমরে হাত রেখে জোরে জোরে শ্বাস দিচ্ছে। ঘাড় কাত করে কিঞ্চিত ফিরিয়ে দেখলো পেছনের ছেলেগুলো আসছে নাকি না। ছেলেগুলো অবাক হয়ে তাকিয়ে আছে, অতঃপর উল্টো ঘুরে হাঁটা ধরেছে। সামনের তিনজন ওর দেখা দেখি পেছনে তাকিয়েছে। একটা মেয়ের পেছনে রাস্তার ছেলেদের ধাওয়া। এক পলক দেখেই ধরে ফেলেছে কাহিনী কি। মধু ভয়ার্ত চোখে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা তিন জোড়া উৎসুক চোখের দিকে। সবাই মিলে কয়েকদিন পর পর ট্যুর দেওয়া এই দলের স্বভাব। এবারও গিয়েছিল বান্দরবান। 3 দিন কাটিয়ে এসেছে। ঢাকায় সেই গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। ড্রাইভার চাকা চেঞ্জ করছিল। পাশে দাঁড়িয়েছিল 5 জন। 2 জন পাশেই হাঁটছে আর 3 জন গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। ফুয়াদের হাতে ধরে কথা বলছে মিতুল। মিতুল ফুয়াদের আংটি পরানো বউ। কাপলের মধ্যে দাঁড়িয়ে আছে কাবাবের হাড্ডি হয়ে সমুদ্র। ফুয়াদের বড় ভাই হওয়া সত্ত্বেও সমুদ্রের নসিব খারাপ। ওর সামনে ওর ছোট ভাই হবু বউ নিয়ে প্রেম করছে, আর ও ফোন হাতে দাঁড়িয়ে আছে গার্লফ্রেন্ড বা হবু বউয়ের অভাবে। দীর্ঘ জার্নি করে সমুদ্রের হাঁটতে ইচ্ছে করছে না, তাই তো বাকি দুজনের মতো সে তাদের একা রেখে যেতে পারছে না। ফোন হাতে ফোনে মনোযোগ দিয়ে রেখেছে। 3 জনের ব্যস্ততার মধ্যে হঠাৎ আগমন ঘটে একটা অদ্ভুত মেয়ের, যার পরনে বিয়ের বেনারসি। মেয়েটাকে দেখে বিয়ের করে লাগছে, কিন্তু অদ্ভুত, মেয়েটা বিয়ের আসরে না থেকে রাস্তায় দৌড়াচ্ছে কেন? সমুদ্র ফোন অফ করে ফুয়াদার মিতুলকে পেছনে ফেলে এগিয়ে এসে মধুর সামনে দাঁড়ায়। পেছনে একদল ছেলে দৌড়ে পালাচ্ছে। ও গলা উঁচিয়ে সেদিকে তাকায়। ততক্ষণে বাকি দুজনও চলে আসে, ফাহাদ আর রাহি। কিন্তু ওদের দেখতে পায়নি এখনো মধু। ওরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে মধুর দিকে। সমুদ্র মধুর দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এনি প্রবলেম? মধু ঠোক গিলে সমুদ্রের কথাকে অগ্রাহ্য করে মিতুলের সামনে গিয়ে বলল, আপু একটা হেল্প করবেন প্লিজ? খুব অসহায় কণ্ঠ ওর। অপরিচিত 2 জন ছেলের সামনে ওর ভয় করছে। যাকে দেখছে তাকে সন্দেহ হচ্ছে। এইটুকু সময় তো কম কিছুর সম্মুখীন হয়নি, কিন্তু এখানে একটা মেয়ের উপস্থিতি পেয়েও সাহস পেয়েছে। এদিকে সমুদ্র রাগে চোখে তাকিয়ে আছে মধুর পানে। ও এগিয়ে এসেছিল, ওকে ফেলে মেয়েটা চলে গেল। ওর কথাকে ইগনোর করলো। এইভাবে অপমান। অপমানের মুখটা লাল হয়ে উঠেছে, কিন্তু অন্ধকারে তা বোঝা গেল না তেমন একটা। শুধু দাঁতে দাঁত চেপে রাগী লুক দিয়ে তাকিয়েছিল মধুর দিকে। ড্রাইভার এগিয়ে এসে বলল, তাদের গাড়ি ঠিক হয়েছে, উঠে পড়তে। সবার আগে উঠে গেল সমুদ্র। এই মেয়ের সম্পর্কে জানতে চাইছিল, কিন্তু মেয়েটা ওকে এইভাবে অপমান করলো। গাড়িতে উঠে ঠাস করে দরজা আটকে দিল। মিতুল ও ফুয়াদ কপাল কুঁচকে তাকিয়ে আছে। মিতুল যথেষ্ট বিরক্ত নিয়ে জিজ্ঞেস করলো, কি হেল্প? দেখে তো বিয়ের কোণে লাগছে, বিয়ে ছেড়ে রাস্তায় কি? আপু পালিয়ে এসছি। মাথা নিচু করে বলল মধু। রাহি আর ফাহাদ গাড়ির অপর প্রান্তে ছিল, তাই ওদের মধু দেখেনি। পালিয়ে এসেছে শুনেই দুজনে চিৎকার করে গেল। ইন্টারেস্টিং ব্যাপার তো, রাহি কৌতূহল গলায় বলল। ও মাই গড, তুমি পালিয়ে এসেছো বিয়ে করবে না বলে? তোমার তো খুব সাহস।
মধু আচমকা চিৎকার শুনে চমকে ওঠে এবং আরেকটা মেয়েকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। রাহি এটা ওটা জিজ্ঞেস করছে মধুকে। মধু উত্তর দিচ্ছে। রাহি বলল, তোমার নাম কি? মেহরিমা মধু। ওয়াও, নাইস নেম। আমি রাহি। মিতুল ফুয়াদও গাড়িতে উঠে বসেছে। এদিকে মধু পালিয়ে আসার কাহিনী শোনাচ্ছে ওদের দুজনকে। ফাহাদ আর রাহি গভীর মনোযোগ দিয়ে শুনছে। সমুদ্র গম্ভীর গলায় বলল ওদের দুজনের উদ্দেশ্যে, গাড়িতে উঠবি নাকি সারা রাত এখানে দাঁড়িয়ে থেকে কাহিনী শুনবি? সমুদ্র ভাই, আমরা মধুকে আমাদের সাথে নিয়ে যাই। ও ঢাকায় যাওয়ার মতো কোনো জায়গা নাই আপাতত। এই রাতেও কোথায় যাবে? যার বাসায় যেতে চেয়েছিল তার সাথেও যোগাযোগ করতে পারছে না। হ্যাঁ ভাইয়া, প্লিজ ওকে আমাদের সাথে নিয়ে চলো প্লিজ। সমুদ্র এক ঝিলিক মধুর দিকে তাকিয়ে ফুয়াদের দিকে চোখ রেখে বলল, কি বলিস? এসব ঝামেলা মাথায় নিতে চাইছি না। আর মেয়ের মতলব খারাপও হতে পারে। এত তাড়াতাড়ি কাউকে বিলিভ করা উচিত নয়। কিন্তু মেয়েটাকে রাস্তায় ফেলে যাব কি করে? একটু আগেই কয়েকটা ছেলে ওর পেছনে ছিল। তোমার ইচ্ছে হলে দিতে পারো। এসবের আগে পিছিয়ে আমি নাই। এর জন্য জিজ্ঞেস করার কি আছে? গাড়িটা তোর। তোর গাড়িতে কাকে নিবি তার পারমিশন তো তোর থেকে নিতে হবে। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ছোট, আমি বড়। দক্ষতা তোর বেশি, আমি তো অন্যের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, নিয়ে যাও। সমুদ্র ওদের ভেতরে উঠে বসতে বলল মধুকে নিয়ে। মধু গাড়িতে উঠে তাকিয়ে আছে সবার দিকে। রাহিকে ও ফাহাদকে অনেক ধন্যবাদ দিচ্ছে। ওদের জন্য আজ একটা গতি হচ্ছে, না হলে এই রাতে কোথায় যেত। পেছনের সিটে বসেছে ওরা তিনজন। মাঝখানে রাহি, দুপাশে ফাহাদ ও মধু। মাঝখানের সিটে ফুয়াদের মিতুল বসেছে। পেছন থেকে দুই কাপলের প্রেম দেখছে মধু। লোকটার সাদা পাঞ্জাবি দেখে তখন কি ভয়টাই না পেয়েছিল। ও বুকে হাত দিয়ে ফু দেয় আবারও। মধু চোখ পিটপিট করে তাকিয়ে আছে, কারো মুখও ঠিক মতো দেখতে পায়নি। গাড়িতে ওঠার পর ও গাড়ি অন্ধকার করে রাখা। বাইরেও আধো অন্ধকার রাস্তায় ছিল। এদের একবার আলোয় না দেখলে নেক্সট টাইম চিনতে পারবে কিনা সন্দেহ। কোথায় যাওয়ার কথা ছিল, কোথায় যাচ্ছে? ওদিকে বাসায় কি হুলস্থুল কাণ্ড হচ্ছে আল্লাহ তাআলা জানে। শাড়ি পরে এত দৌড়াদৌড়ি করে ঘেমে একাকার হয়ে গেছে। ওর শ্বাস আটকে আসছে। ও বন্ধ গাড়িতে থাকতে পারে না, জানালা লাগিয়ে রাখা, তাই ওর খুব অসুবিধা হতে লাগলো। কিন্তু মুখ ফুটে কাউকে নিজের সমস্যার কথা বলতেও পারছে না, এদিকে সইতেও পারছে না। মধু, তোমার কি খারাপ লাগছে? রাহি মধুর ছটফটানি টের পেয়ে জিজ্ঞেস করলো। মধু না করতে চেয়েও বলল, খুব গরম লাগছে, মাথা ঘোরাচ্ছে। এসি চলছে তো, গরম লাগছে কেন? তুমি চোখ বন্ধ করে মাথা হেলিয়ে রাখো, ভালো লাগবে। মধুর দম বন্ধ হয়ে আসছে। ও তোতলানো গলায় বলল, আপু জানালা খোল প্লিজ, আমি গাড়িতে থাকতে পারি না, আমার শ্বাস আটকে আসে। মধু, ঠিক আছো? চিন্তিত কণ্ঠে বলল রাহি। ওর হাতে পানির বোতল, যেটা সমুদ্র এগিয়ে দিয়েছে সামনে থেকে। মধুর গলার স্বর চেঞ্জ হয়ে গিয়েছিল। ওরা তো ভয় পেয়ে গিয়েছিল। জানালা খুলে দিতেই বাইরে থেকে হুড়মুড় করে শীতল বাতাস এসে মধুর গায়ে লাগতে লাগলো। মধু তপ্ত নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে আছে। রাহির হাত থেকে বোতল হাতে নিয়ে ঢক ঢক করে অর্ধেক পানি খেয়ে বলল, ক্ষুধায় পেটে নাড়িভুড়ি হজম হয়ে যাচ্ছে। এদিকে লজ্জায় এই অপরিচিত শুভাকাঙ্ক্ষীদের এত কিছু বলতেও পারছে না। একটা অপরিচিত মেয়েকে ঠিকভাবে না চিনেই এত সাহায্য করছে, আবার অসুস্থ হয়ে বিপদে ফেললো। আর কত পানি খেয়ে পেট ভর্তি করার চেষ্টা করে গেল। রাহির দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, আমি ঠিক আছি আপু, খুব বিপদে ফেলে দিলাম তোমাদের, তাই না? মোটেই না, তুমি চোখ বন্ধ করে থাকো, বেটার ফিল করবে। মধু চোখ বন্ধ করেছিল। হঠাৎ করে শব্দ করে গাড়ি থেমে যায়। ও চোখ মেলে তাকায়। ফাহাদ বলল, আমরা চলে এসেছি। মধু জানালা দিয়ে মাথা বের করে উকি মারল। সাদা কালারের একটা দোতলা বাসার সামনে গাড়ি থেমেছে। ওরা সবাই নেমে এলো। মধু এদিক ওদিক তাকাচ্ছে। গাড়িটা গ্যারেজে চলে গেল। রাহি ওকে সাথে নিয়েই হাঁটছিল। সমুদ্র ওদের পেছনে ছিল। হঠাৎ মধু হাঁটতে হাঁটতে স্লিপ কেটে পড়ে যেতে নেয়। পেছন থেকে সমুদ্র দ্রুত পায়ে এগিয়ে মধুর বাহু শক্ত করে ধরে। মধু আচমকা ভয়ে চিৎকার করে উঠেছে।
ওর চিৎকার শুনে ফুয়াদ, মিতুল, রাহি ও ফাহাদ সবাই চমকে পেছনে ঘুরে তাকায়। সমুদ্র মধুর হাত ধরে ওকে টেনে ধরে রেখেছে, আর মধু চোখ বন্ধ করে শরীর ঝুঁকিয়ে রেখেছে। সমুদ্র একটানে ওকে দাঁড় করিয়ে দিল সোজা করে, আর বলল, বি কেয়ারফুল। মধু ঠোঁট কামড়ে ধরে থরথরিয়ে কাঁপছে। পড়ে গেলে ওর কোমরের অবস্থা খারাপ হয়ে যেত। অস্বস্তি ভরা চোখে এক নজর তাকালো সমুদ্রের দিকে। সমুদ্রের দিকে তাকিয়েই ছিল। ধন্যবাদ বলেই মধু রাহির পাশে গিয়ে দাঁড়ালো। ওর হাত পা কাঁপছে। একটা অপরিচিত পুরুষ ওর হাত ধরেছে ভাবতেই কেমন অস্বস্তি হচ্ছে। তুমি ঠিক আছো? মাথা দুলিয়ে বলল মধু। মধু বসে আছে আলিশান বাসার ড্রয়িং রুমের সোফায়। ওর হাতের কাছে একটা ছোট টেবিল, তার উপর একটা পত্রিকা ও একটা পানের বাটি। এটা দেখে ও চিনেছে, কারণ ওর দাদিরও এমন পানের বাটি আছে। ও চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই বাসারও ওর দাদির মতো পানখোর মানুষ আছে। একটা বড় সোফা, দুটো ছোট সোফা। ও ছোট একটায় বসে আছে জড়সড় হয়ে। ওর কোলের ওপর কুশন বালিশ, তার উপর লাভ ডিজাইন করা, সেটাতেই আঙ্গুল দিয়ে লাভ আঁকছে। ওর মাথার উপর একটা চকমকে ঝাড়বাতি টানানো। ও ঘাড় পেছনের দিকে হেলিয়ে চোখ উপরে তুলে সেটা দেখলো। চোখের সামনে বিশাল বড় এলইডি টিভি, সেটাতে একটা গান চলছে। একটা কালো লম্বা দাড়িওয়ালা লোক মাথা নাচিয়ে পাগলের মতো গান গাইছে। অনেক জনপ্রিয় একজন শিল্পী, কিন্তু এই মুহূর্তে তার নামটা মধুর মনে পড়ছে না। বাসার খুঁটিনাটি সব ও চেক করছে। ড্রয়িং রুম থেকেই একটু দূরে ডাইনিং টেবিল, সেখানে ফলের ঝুড়ি দেখা যাচ্ছে। গ্লাস, চামচ ও প্লেট সুন্দর করে সাজিয়ে রাখা। ফল দেখে ও জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। খাবার দেখে খিদে আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। বাসার ভিতরে ঢুকতেই সবাই ওর দিকে ভূত দেখার মতো তাকিয়েছিল। একটা সালোয়ার কামিজ পরা মহিলা তো সমুদ্রের দিকে তাকিয়ে বলেছিলেন, তুই কি বিয়ে করে বউ নিয়ে এসেছিস? আসলে এটা বলারও যথার্থ কারণ আছে। ফুয়াদ আগে আগেই ভেতরে চলে যায়। তার সাথে মিতুল ও ফাহাদ, মধু আর রাহি ছিল। ওর পেছনে সমুদ্র ছিল। এর জন্য তিনি ভেবেছিল বউ সাজের মধুকে তার ছেলে বিয়ে করে এনেছে। সেই মুহূর্তটা ছিল অবাক হওয়ার। ও বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। কথা বলতে ভুলে গিয়েছিল। পাল্টা জবাব দেওয়ার আগে ফাহাদ এগিয়ে এসে বলে, মম, ভাইয়া বিয়ে করবে কেন? কি যে বলো না। তাহলে এই মেয়েটা কে? বউ সেজে আমাদের বাসায় কেন এসেছে? মধু অসহায় মুখ করে তাকিয়েছিল। রাহি তখন বলল, বড় মা, আমি তোমার সব খুলে বলছি, তুমি আগে আমাদের ভেতরে আসতে দাও। নাফিসা এখনো শান্ত হয়নি, কিন্তু ছেলে মেয়েদের ভেতরে আসতে দিলেন। তারপর মধুকে এখানে বসিয়ে তিনজনকে নিয়ে কোথায় যেন চলে গেল। তারপর থেকে মধু চুপ করে বসে আছে। দোতলা থেকে কথার আওয়াজ আসছে। ও সেদিকে তাকিয়ে চোরের মতো উঠে দাঁড়ায়। তারপর পা টিপে টিপে ডাইনিং টেবিলে এসে একটা কলা হাতে নিয়ে খেতে লাগে। খাওয়া শেষ করে আপেল হাতে নিয়ে না ধুয়ে একটা কামড় দেয়। নিজের জায়গায় ফিরে আসার জন্য পেছন ফিরতে কারো শক্তপোক্ত বুকের সাথে জোরে একটা বাড়ি খায় কপালে। ওর মুখে তখন আপেলের টুকরো ছিল। বাড়ি খেয়ে চমকে ওঠে। মৃদু আর্তনাদ করে বাম হাত কপালে নিয়ে চোখ খিচে বন্ধ করে নেয়। ব্যথা পেয়ে মুখটা হা করে ফেলেছে, আর মুখ থেকে আপেলের টুকরো নিচে পড়ে গেছে। আর ও দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে চোখ মেলে তাকাতে চায়। চুরি করতে সে ধরা খেয়েছে। ভয়ে ওর হৃৎপিণ্ড কেঁপে ওঠে। প্রথম দিনই এমন কাণ্ড করলো। এরাও কি নির্লজ্জ মেয়েই না ভাববে। ছি! একটা মিষ্টি পারফিউমের ঘ্রাণ নাকে আসছে মধুর। ও ভয়ের তো চোখ মেলে তাকাতে পারছে না। কার কাছে এমন অস্বস্তিকর অবস্থায় পড়লো ভাবতে গায়ে কাটা দিচ্ছে। ও শুকনো ঢোক গেলে দাঁতে দাঁত খিচে চোখ পিটপিট করে তাকায়। চোখের পাতা মেলে দেখতে পেল সাদা পাঞ্জাবি পরা ফুয়াদ শক্ত চোখে তাকিয়ে আছে ওর দিকে। ও ফুয়াদের লম্বাটে শক্ত মুখের গড়ন দেখে ভয়ে আরেকটা ঢোক গিলল। ফুয়াদ কপাল কিচিৎ কুচকে ওর দিকে সন্দেহের চোখে তাকিয়ে আছে। ভয়ে মধুর আত্মা উড়ে যাবে এমন অবস্থা। মধু হাতের মুঠো শক্ত করে খামচে ধরে আছে আপেল। ওর চোখে মুখে ভয়, আতঙ্ক বিরাজ করছে। ফুয়াদের পরনে এখনো সেই সাদা পাঞ্জাবি, তাই ও দেখে চিনতে পেরেছে এই ছেলেটাকে ও প্রথমে ভূত ভেবেছিল। নিজের টিপিক্যাল চিন্তা ভাবনায় নিজেই জিভে কামড় দিল। ফুয়াদ গমগমে গাঢ় গম্ভীর কণ্ঠে বলল, হু আর ইউ? আমাদের বাসায় কেন ঢুকেছো? তোমার মতলব কি?
সত্যি করে বলো। কিছুটা ধমক স্বরে বলল। মধু ফুয়াদের নিচু স্বরে বলা গম্ভীর গলার ধমক খেয়ে কথা বলার বর্ণ হারিয়ে ফেলল। ও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ফুয়াদের দিকে। ফুয়াদ ওকে পা থেকে মাথা পর্যন্ত খুঁটি খুঁটি দেখছে। হাতের মুঠোয় আপেল দেখে ওর ভ্রু কুঁচকে এলো। ও কিছু একটা চিন্তা করে বলল। কাম টু অ্যাড সামথিং টু দ্য ফুড। মধুর চোখ টলমল করে উঠল। এই লোকটা ওকে খারাপ কেউ ভাবছে, ও তাদের ক্ষতি করতে আসছে এমনটা ভাবছে। নিজের সম্বন্ধে কারো এমন বাজে চিন্তাধারা দেখে ওর ভেতরটা কেঁপে উঠল। মাথা নিচু করে মধু বলল, আমার খুব খিদে পেয়েছিল, তাই এখানে থেকে একটা কলা খেয়েছি, আর এটাও খেতেই নিয়েছি। কান্না আটকে জড়ানো গলায় মধু বলল। ফুয়াদ আরো জেরা করার মতো প্রশ্ন করতে চাইছিল, কিন্তু ওর আশায় জল ঢেলে দিয়ে তখন নাফিসা এগিয়ে এসে হাসি মুখে বলল, মধুকে টেনে বলেন, খিদে লেগেছে, খালি ফল খেলে কি পেট ভরবে? দিচ্ছি তোমার খাবার, বসো। ফুয়াদ কেমন যেন চোখে তাকে গটগট করে চলে গেল। মধু ফুয়াদ চলে যেতেই বলল, না না আন্টি, এই যে খাচ্ছি, আর কিচ্ছু লাগবে না। আমার খুব গরম লাগছে, একটু গোসল করতে পারলে খুব শান্তি লাগতো। তাহলে রাহির রুমে গিয়ে গোসল করে ওর একটা পোশাক পরে নাও, তারপরে তোমার সাথে আমার কথা আছে। এতটুকু মেয়ে কিভাবে মানিকগঞ্জ থেকে একা ঢাকা চলে এলো পালিয়ে, সেটা জানতে হবে তো। মধুকে রাহির রুম দোতলায় যেতে বলে দিল। মধু একা যেতে সংশয় হচ্ছিল, কিন্তু তবু ওকে একাই আসতে হলো। আনিতা রান্নাঘর থেকে এগিয়ে এসে বললেন, মেয়েটা কে আপা? রাহি আর ফাহাদ তো বললো রাস্তায় নাকি পেয়েছে, মেয়েটা নাকি বিয়ে করবে না বলে পালিয়ে এসেছে। বলো কি? হ্যাঁ তাই তো শুনলাম, কিন্তু এখনকার দিনকাল ভালো না, এত সহজে কাউকে বিশ্বাস করে বাসায় রাখা রিস্কি। কিন্তু মেয়েটাকে দেখে খুব সহজ সরলই মনে হলো, কিন্তু তবুও বিলিভ করা কি এত সহজ? আনিতা আবার চলে গেলেন রান্নাঘরে। নাফিসা চিন্তিত মুখে বসে আছেন সোফায়, পান বানিয়ে মুখে পুড়ে নিলেন। রাজীব খান ও পিয়াল খান দুই ভাই। রাজীব খান ও নাফিসা বেগমের 4 ছেলে। একটা মেয়ের খুব শখ ছিল, কিন্তু আল্লাহ পাক তাদের কপালে মেয়ে রাখেননি। খুব আফসোস করেন নাফিসা, একটা মেয়ের অভাব বোধ করেন সব সময়। বড় ছেলে মোশাররফ করিম লেখাপড়া শেষ করে বাবা ও চাচার সাথে বিজনেসে যোগ দিয়েছে। তাড়াতাড়ি ছেলেকে বিয়ে করেছেন, কারণ তার ছেলের সম্পর্ক ছিল চিত্রার সাথে। তাই জবে জয়েন করে তাদের 4 হাত এক করে দিয়েছেন। মেজ ছেলে সমুদ্র লেখাপড়া শেষ করে বিগত কয়েক বছর ধরে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। পড়াশোনা শেষ করতে করতে কয়েকটা চাকরির অফার পেয়েছিল, কিন্তু ছেলে তার কাজ করবেন না। তার কথা, বাবা ভাই তো কম ইনকাম করছে না, তাতে তো সে অনায়াসে বসে খেতে পারছে, অযথা চাকরি করার কি দরকার। নিজেকে কাজে কোনোভাবে যুক্ত করে ঘুরোঘুরির জীবনটা নষ্ট করতে চায় না। সেজ ছেলে ফুয়াদ, বড় 2 ভাইয়ের থেকে তার মেধা ও দক্ষতা বেশি। ছোটবেলা থেকে ফুয়াদ লেখাপড়ায় দুর্দান্ত ছিল, তাই তো নিজ যোগ্যতায় জব করছে। সে পেশায় একজন জার্নালিস্ট। এই কাজে ছেলেকে পাঠাতে চায়নি নাফিসা, রিস্কি কাজ দিয়ে বিপদে ফেলতে চায়নি। ছেলে জোর করেই নিয়েছে। তার জেদের কাছে নাফিসাকে হার মানতে বাধ্য হয়েছে, এবং কি ছেলের বিয়েও বড় ছেলের আগে ঠিক করতে হয়েছে। তার একমাত্র বান্ধবীর মেয়ে মিতুল, যাকে বাড়ির বড় বউ করার প্রতিশ্রুতি দিয়েছে অনেক আগে। বড় ছেলে সমুদ্রের বউ করতে চেয়েছিল, কিন্তু মিতুল পছন্দ করে ফুয়াদকে। বিয়ে করলে সে ফুয়াদকেই করবে কথা দিয়েছিল, তাই রাজি হতে হয়েছে। আর ছেলের সাথে এঙ্গেজমেন্টটা সেরে রেখেছেন। সমুদ্রের জন্য একটা ভালো মেয়ে ঠিক করে 2 ছেলের বিয়ে একসাথে দেবার ইচ্ছে আছে। ছোট ছেলে ফাহাদ এসএসসি পরীক্ষার্থী। এই তার 4 ছেলে নিয়ে সুখের সংসার। তার মেয়েরা হলেও তার মেয়ের অভাব পূরণ করছে ছোট জায়ের 2 মেয়ে। তাদের সন্তানের মতো ভালোবাসে। আর তার 4 ছেলে মাশাআল্লাহ মেয়ের থেকে বেশি করে। মধুকে রাহির কোন রুম বলেছিল বেমালুম ভুলে গেছে। এত রুম পরপর এত মানুষ এই বাসায়, এখন বিরক্ত লাগছে ওর। ও সব রুমে উকি মেরে দেখেছে। একটা রুমে একটা মেয়েকে শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে সাজতে দেখে সরে আসলো। আরেকটা রুম লক করা ভেতর থেকে। আরেকটা রুমে ফাহাদ, আরেকটা রুমে কেউ নেই। ও অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলো মিতুল ওয়াশরুম থেকে বের হচ্ছে, পরনে শুধু একটা তোয়ালে পেঁচানো। এমন দরজা খুলে রেখে কেউ এই অবস্থায় থাকে? ছি,
পরের রুমটা উকি মেরে দেখলো কেউ নেই। এটা একটু অন্ধকারাচ্ছন্ন রুম, কারণ এটা ভেতরে ড্রিম লাইট জ্বালানো। সামনে আরো একটা রুম আছে, ও এটাই রাহির ভাবলো। আর ভেতরে উকি মেরেও কাউকে দেখলো না, তাই ভেতরে প্রবেশ করলো। ও ঢুকে রাহি আপু বলে 2 বার হাঁক ছাড়লো। ওয়াশরুম থেকে শব্দ আসছে, পানি পড়ার। তার মানে রাহি ওয়াশরুম হয়তো গোসল করছে। ও ড্রিম লাইটের আলোয় রুমের জিনিস এতটা খেয়াল করলো না। ব্যালকনিতে এসে দাঁড়ালো। রাহির বের হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। রেলিংয়ে হাত স্পর্শ করে অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে আছে। সেদিক দিয়ে গাড়ি হর্ন বাজিয়ে বাজিয়ে চলে যাচ্ছে শত শত গাড়ি। ও ভাবছে, কোথায় ছিলাম, কোথায় এলাম, আল্লাহ কাল কোথায় যাব। এক রাত থাকার কথা বলেই তো এসেছি। চিন্তায় মধু আঙ্গুল কামড়াতে লাগলো। কাঁধের কাছে পিন চামড়ার সাথে যেন আটকে গেছে, চিনচিন ব্যথা করছে। ও হাত বাড়িয়ে পিন খুলে কুচি করা আঁচল ছেড়ে দিল। বাইরের শীতল বাতাসে আঁচল উড়িয়ে দিচ্ছে। মধু চোখ বন্ধ করে শান্তির বাতাস নিচ্ছে হা করে। কে ওখানে? পুরুষালী গলার আওয়াজ আসলো পেছন থেকে। মধু রাহির বদলে কোনো পুরুষের গলার স্বর শুনে বজ্রপাতের মতো চমকে উঠল। চকিতে ঘাড় ফিরিয়ে তাকালো। ওর দিকে রক্তচক্ষু মেলে তাকিয়ে আছে একজন। সমুদ্র বিস্মিত চোখে তাকিয়ে আছে লাল বেনারসি পরিহিত মধুর দিকে। ভয়ে মধুর গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। গ্রিলের সাথে পিঠ থেকে তাকিয়ে আছে হাতা কাটা গেঞ্জি পরা সমুদ্রের দিকে। ও থেকে থেকে ঠোক গেলছে। আমতা আমতা করে বলল, আপনি এখানে কেন? এটা কার রুম? আমার রুমে এসে আমাকে জিজ্ঞেস করছো আমি এখানে কেন? সো ফানি। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম এটা রাহি আপুর রুম, তাই ঢুকে পড়েছি। মধু কথা শেষ করে দরজার কোণা দিয়ে বেরিয়ে এলো তাড়াতাড়ি। কি বিব্রত করা অবস্থা। রাহির রুম ভেবে এ কার রুমে এসে পড়ল। সমুদ্র ভ্রুকুটি করে মধুর যাওয়ার দিকে তাকিয়ে আছে। মধুর রুম থেকে বেরিয়ে যেতে চোখ সরিয়ে নিল। মধু নিচে নেমে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। না ভাই, আর একা একা খুঁজবে না। আবার কার রুমে গিয়ে বিপদে পড়বে কে জানে। একটা অপরিচিত পুরুষের রুমে গিয়েও দাঁড়িয়েছিল। ছি ছি। কয়েক কদম এগিয়ে যেতেই রাহির ডাক কানে এলো। পেছন থেকে চিকন কণ্ঠে ওকে ডাকছে। এই মধু, কোথায় যাচ্ছ? মধু চমকে পেছনে ঘুরে তাকালো। রাহি ওর দিকে এগিয়ে এসেছে। ওর পরনে নীল স্কার্ট ও গোলাপি টপস, গলায় গোলাপি ওড়না পেঁচানো। কোথায় গিয়েছিলে? আন্টি তোমার রুমে যেতে বললো, আর আমি ভুলে অন্য রুমে চলে গিয়েছিলাম। ইটস ওকে, চলো আমার সাথে। রাহি মধুকে নিয়ে নিজের রুমে এলো। মধু খেয়াল করলো এই রুমের সামনেও এসেছিল, ভেতর থেকে বন্ধ ছিল। এটাই কি তাহলে রাহির রুম? রাহি বন্ধ বেডরুম ক্রস করে পরের রুমটায় ওকে নিয়ে ঢুকলো। ওটা তার মানে অন্য কারো রুম। ওটায় নক করলে আরেক ঝামেলা হতো। রাহি খুব কথা বলছে, নিজের রুমে ঢুকে এটা ওটা দেখাচ্ছে। কথায় কথায় জানতে পারলো রাহি এবার অনার্স 4র্থ বর্ষে পড়ছে। দেখে মনেই হয় না, বয়স অনেক কম মনে হয়। মধুকে নিজের একটা পোশাক দিল রাহি। দুজনের গায়ের গড়ন অনেকটা একরকম, তাই মধুর রাহির ড্রেস পরতে সমস্যা হলো না। মধু গায়ের গহনা খুলে রাহিকে রাখতে বলল। তারপর রাহির দেওয়া সাদা টপস ও কালো লেডিস প্যান্ট হাতে ওয়াশরুমে ঢুকে গেল। সময় নিয়ে মধু গোসল করলো। গরমে সিদ্ধ হয়ে গিয়েছিল। ঠান্ডা পানি গায়ে পড়তে শান্তিতে চোখ বন্ধ করে নিল। মধু গোসল শেষ করে বেরিয়ে দেখলো রাহি ফোন হাতে খাটে বসে আছে। গভীর মনোযোগ দিয়ে ফোনে স্ক্রল করছে। মধু আয়নার সামনে এসে দাঁড়ালো। মাথার কোকড়ানো কোমরের উপর পর্যন্ত কালো চুল বেয়ে টপ টপ করে পানি পড়ে মধুর সাদা টপস ভিজে যাচ্ছে। রাহি বলল, তোয়ালে নাও। আপু হেয়ার ড্রায়ার দাও, চুল শুকিয়ে একটু ঘুমাবো। এই, তুমি আমাকে আপু আপু বলছো? শুধু আমি কি খুব বেশি বড় নাকি? তোমায় তো আমার সমবয়সী লাগছে। রাহি গাল ফুলিয়ে বলে উঠে হেয়ার ড্রায়ার বের করে দিল। মধু হেসে বলল, বেশি বড় না, মাত্র 4 বছরের বড়। বলো কি? তোমায় দেখে তো আমার সমবয়সী লাগে। তোমার বাসা কোথায়? কিসে পড়ো? জানা হলো না। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? এত প্রশ্ন! এই তো 2 মাস আগে এসএসসি পরীক্ষা দিলাম। তোমাকে দেখে তো আমি বিশ্বাসই করিনি অনার্স পড়ো। আপু খুব ক্লান্ত লাগছে, একটু ঘুমাই, পরে গল্প করব। খাবে না? না, পরে খাবো।
মধু বিছানায় শুয়ে পড়ল। রাহি ফোন টিপতে টিপতে বেরিয়ে এলো। ও মেসেজে কথা বলছে ওর এক বিশেষ মানুষের সাথে। ও মেসেজে রিপ্লাই দিচ্ছে আর মুচকি মুচকি হাসছে। হঠাৎ কারো গম্ভীর গলার স্বর শুনে চমকে ফোনের স্ক্রিনে থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে দেখলো ফুয়াদ দাঁড়িয়ে আছে। রাহি ভয়ার্ত চোখে তাকায় ফুয়াদের দিকে। ফুয়াদ গমগমে গলায় বলল, প্রেম করছিস নাকি কারো সাথে? ফুয়াদের সরাসরি প্রশ্নে রাহির বুক থক করে উঠল। ফুয়াদকে রাহি বাঘের মতো ভয় পায়। ফুয়াদ রাহির সামনে এসে দাঁড়ালো। ফোনটা দে। রাহি ভয় ফোন শক্ত করে ধরে রেখেছে 5 আঙ্গুলের মুঠোয়। তখনই দরজা খুলে বেরিয়ে এলো সমুদ্র। রাহি আর ফুয়াদকে সিরিয়াস হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে ফুয়াদ? কি নিয়ে জেরা করছিস? সমুদ্রের প্রশ্নের জবাবে ফুয়াদ কিছু বলল না। রাহির দিকে তাকিয়ে বলল, কি হলো দে। রাহি, তুই যা এখান থেকে। সমুদ্র বলতে দেরি, রাহির স্থান ত্যাগ করতে দেরি হলো না। ছুটে চলে এলো রুমে। সমুদ্র ফুয়াদের পিঠে চাপড় মেরে বলল, কি হয়েছে? কিছু না। রাহিকে তো ভয় পাইয়ে দিয়েছিস, আরেকটু হলে কেঁদেই দিত। আমার মন বলছে রাহি প্রেম করছে। করতেই পারে, স্বাভাবিক। কোনো খারাপ ছেলের পাল্লায় পড়লো নাকি দেখতে হবে না? তোর যুক্তিতর্কের কাছে নিজেকে নাদান বাচ্চা লাগে। ফুয়াদ ভাইয়ের দিকে তাকিয়ে রইল। দুজনে নিচে নেমে এলো। রাহি নিজের রুমে ফিরে এসে 1 গ্লাস পানি খেয়ে গলা ভিজিয়ে নিল আগে। ভয় ওর হাত পা অসাড় হয়ে আসছিল। ভাইয়া ফোনটা নিলে কেলেঙ্কারি হয়ে যেত। রাহি যে তার বেস্ট ফ্রেন্ডের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে এটা ভাইয়া জানলে কি হতো আল্লাহ তাআলা জানেন। সমুদ্র ভাইয়া ঠিক সময় না আসলে আজ কিছুতেইও ফুয়াদ ভাইয়ার জেরা থেকে বেঁচে ফিরতে পারতো না। আর এই ভুল করা যাবে না। হোয়াটসঅ্যাপ থেকে কাঙ্ক্ষিত নাম্বার থেকে আসা সব মেসেজ ডিলিট করে দিল। আবার যদি চেক করতে আসে তাই আগেই সাবধান হয়ে গেল। মধু চোখ পিটপিট করে তাকিয়ে দেখলো চারপাশ অন্ধকার। পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে যেন। ও পেটে হাত চেপে উঠে বসলো। রাত কয়টা বাজে? পাশেই রাহি বেঘরে ঘুমাচ্ছে। গোলা কুকড়ানো চুল নিয়ে বিছানায় গড়াগড়ি করে ঘুমানোর ফলে চুল এলোমেলো কাকের বাসা হয়ে আছে। ও হাত দিয়ে চুল ঠিক করতে করতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কার্পেট ছাড়া ফ্লোরে পা দিতে শীতল অনুভব হলো। ওর কপাল কুঁচকে এলো। গরমের দিনে এমন শীত শীত ফিল হচ্ছে কেন? ডিম লাইটের আলোয় ওর রুমের দরজা খুলে বেরিয়ে এলো। একটা কাকপক্ষীও জেগে নেই। পিনপিন নীরবতা ছেয়ে গেছে বাসার প্রতিটা দেয়ালে। মরার মতো ঘুমোচ্ছে সবাই। বাসার সাথেই যেহেতু মেইন রোড, তাই 2-1টা গাড়ির হর্নের শব্দ কানে আসছে শুধু। মধুর ঘুম একেবারে শেষ। ও আর ঘুমোতে পারবে না। একেতে ঘুম নেই চোখে, তার মধ্যে খিদে লেগেছে। তখন কয়টা খেয়ে নিলে এখন এই মাঝরাত্রিরে কষ্ট করতে হতো না। মধু পা টিপে টিপে চোরের মতো সিঁড়ির ধাপ অতিক্রম করলো। এর কারণ আছে, সবাই ঘুমোচ্ছে। ওর চলার মৃদু শব্দ এখন নিস্তব্ধ বাসায় তীব্র লাগবে। এজন্য এত সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। মধু ডাইনিং টেবিল থেকে শুরু করে রান্নাঘর ফ্রিজ খুলে ভালো করে দেখলো, কিচ্ছুটি নেই। হায় কি কপাল আমার! একটু খাবারও বেশি হয় না এদের। এখন খাবে কি? সে ফল? নো, ফল খেলে এবার বমি হবে। বারবার ফল খেতে পারে কেউ? এখন তো ভাতের খিদে লেগেছে। মুখটা ভোতা করে মধু ফিরে আসছিল। হঠাৎ শব্দ পেল। একজোড়া পা ধপাধপ শব্দ করে এগিয়ে আসছে। মধু তাড়াতাড়ি সোফার পেছনে লুকিয়ে পড়ল। ডিম লাইটের মৃদু আলোয় দেখতে পেল ফুয়াদ পরিপাটি হয়ে মাঝরাতে ফোন কানে কারোর সাথে ফিসফিস করে কথা বলতে বলতে সদর দরজা খুলল খুব আস্তে করে। তারপর খুব আলগোছে দরজা চাপিয়ে বাইরে চলে গেল। মধু চোখ বড় বড় করে উঠে দাঁড়ালো সোফার পেছন থেকে। চোখে ওর চরম উত্তেজনা, বিস্ময়। নিজের হতভম্ব দৃষ্টি সংযত করতে পারছে না। এই সাদা পাঞ্জাবি লোকটা যাচ্ছে কোথায় এ মধ্যরাতে? নিজের কৌতূহল দমাতে পারল না মধু। পা টিপে দরজার সামনে এসে দাঁড়ালো আর খুব সাবধানে দরজা ফাঁক করে উকি মারল। বাইরে ফুয়াদ শার্টের হাতা গুটিয়ে গ্যারেজ চলে গেল। একটু পর গ্যারেজ থেকে গাড়ির হর্ন শব্দ হলো। সাদা গাড়িটা চালিয়ে ফুয়াদ বাসার বাইরে মেন রোডে চলে গেল। হতভম্ব মধু হতবুদ্ধি চোখে ফুয়াদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তুমি এখানে কি করছো এই অসময়ে? কারো তীক্ষ্ণ কণ্ঠে ঘাড় ফিরিয়ে তাকালো মধু। সন্ধ্যার মতো এখনো সমুদ্রের কাছে ধরা খেয়ে ওর লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। মধু আমতা আমতা করতে লাগলো। কি হলো?
উত্তর দিলে না? আসলে হয়েছে কি ভাইয়া, হ্যাঁ বলো, তারপর? আমার খুব খিদে পেয়েছিল, তখন তো না খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন এসে দেখি কোনো খাবার নেই, তাই ফিরে যাচ্ছিলাম। তখন দেখলাম উনি বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। এই মাঝরাতে ওনাকে বাইরে যেতে দেখে কিছুটা না অনেকটাই বিস্মিত হয়েছি, তাই দেখছিলাম। ছোট মাঝে মাঝে নিজের কাজের জন্য বেরিয়ে যায়, এটা স্বাভাবিক। কিন্তু তুমি এভাবে ওকে নজরে রাখছিলে জানলে তোমার খবর হবে। এমনিতেও ও তোমাকে সন্দেহ করে শত্রু বলে। কেন আমাকে শত্রু ভাবে? আর এই মাঝরাতে কিসের কাজ? উনি কি কাজ করে? কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করলো সমুদ্রকে। সমুদ্র বলল, তোমার না খিদে পেয়েছে? বাম পাশের কর্নারে একটা ফ্রিজ আছে, দেখো ওখানে খাবার আছে, গরম করে খেয়ে নাও। গুড নাইট। বলি সমুদ্র চলে গেল। মধু বোকা চোখে তাকিয়ে রইল সমুদ্রের দিকে। তারপর তার বলা ফ্রিজ খুলে সত্যি খাবার পেল, ঠান্ডা হয়ে আছে। ওর শরীর ম্যাচ ম্যাচ করছে, গা কাটা দিচ্ছে। ও হাতে নিল কাপা হাতে, কিন্তু এটা গরম করবে কি করে? ও তো জীবনেও রান্নাঘরের ধারের কাছেও যায়নি। ও তো জানেই না চুলো জ্বালাতে হয় কি করে। ঠান্ডা ভাত মুরগির গোশত দিয়ে খেতে লাগলো, কিন্তু মুখটা কেমন রুচিহীন লাগছে, গা কেমন কাঁপছে। তাও খিদের জন্য কয়েক লোকমা খেয়ে উঠে দাঁড়ালো। এমন অসুস্থ লাগছে কেন নিজেকে? জ্বর হবে নাকি? মধু হাত ধুয়ে উপরে চলে এলো আর রাহির পাশে শুয়ে পড়লো। শুয়ে পড়েও ঘুমোতে পারছে না। ফুয়াদ কোথায় গেল? এই মাঝরাতে কি কাজ করতে গেল জানার জন্য ছটফট করতে লাগলো।